সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলা ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে আজকে নতুন আরেকটি সুন্দর ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটি জুড়ে থাকো। ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর একটা রোদ উঠেছে, আর এই রোদের ছোঁয়াটা যখন গায়ে লাগে না, তখন কিন্তু সেরকম গরম লাগে না। বেশ মিষ্টি মিষ্টি একটা রোদ, ভালো লাগে কিন্তু। তার সাথে সাথে এখন কিন্তু খরার দিন, কারণ হলো এখন বৃষ্টি নেই, আর শুধু হাওয়া বাতাস আর রোদ। এই জন্য কিন্তু গাছপালাগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায়, অনেক গাছ তো মরেও যায়। সেই বর্ষাকাল আবার আসলে তখন গিয়ে গাছগুলো একদম সব সবুজ হয়ে ওঠে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আর এই শীতকালে কিন্তু চারিদিকে শুধু শুকনো শুকনো দেখা যায়, যেরকম আমাদের বাড়ির এই জায়গাটা দেখো তো কেমন শুকনো শুকনো দেখা যাচ্ছে। পিসিদের বাড়িতে যখনই ইঞ্জেকশন দিতে যেতাম, তখনই কিন্তু টুকিটাকি একটা দুটো করে গাছপালা নিয়ে আসতাম। তো এবার নিয়ে আসছিলাম অ্যালোভেরা গাছটা। আর এই ফুল গাছটা তো বেশ অনেক দিন হয়ে গেছে, সেই এখানে জঙ্গল ভর্তি ছিল দেখে এই ফুল গাছে কিন্তু জল দেওয়া হতো না, জঙ্গলের সারে সারে এই গাছটা হয়নি। তো এখানে জঙ্গল যেহেতু এখন পরিষ্কার, তো ভাবলাম যে এখন থেকে এই গাছটা একটু যত্ন নেব, তাহলে গাছটা যদি পটপট করে বড় হয়ে যায়। গাছে দেখো তো কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে, তার সাথে সাথে লঙ্কাও কিন্তু ধরেছে। যখন গাছটা এনেছিল তখন বলেছিল এগুলো মোটা বেগুন হবে, তারপরে দেখি আস্তে আস্তে এগুলো চিকন বেগুন। আগে তো কদিন তুলে নিলাম একদম ছোটো ছোটো বেগুনই, পরশু দিনকে বেগুন তুলেছিলাম যখন, তখন দেখি বেগুনটা বেশ বড় ছিল। তারপরে আমি ভাবলাম যে না, এই গাছের বেগুনটা বুঝি বেশি বড় বড়ই হয়, মানে লম্বা জাতের যে বেগুনগুলো থাকে সেগুলো। তাই এখন থেকে ভাবলাম যে এখন বেগুনগুলো যখন লম্বা লম্বা হয়ে যাবে বেশ, তখন গিয়ে এগুলো তুলবো, তার আগে তুলব। তো দেখো তো সকালবেলার এক হালকা হালকা কুয়াশা, আর তার সাথে সাথে সুন্দর একটা রোদের ওয়েদারটা কি সুন্দর লাগছে। এই গাছের বেগুনগুলো কিন্তু 12 মাসের বেগুন বলেছে, তো 12 মাসের বেগুন, কিন্তু যে জল হয় এখানটাতে বৃষ্টি হলে জানি না এগুলো থাকবে কি নেই। তবুও যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর দেখাতে থাকবো বেগুন গাছগুলো আছে কি নেই। তো এখানে হলো লাউ গাছ, লাউ গাছের এখানটাতে তো ওকে বলেছিলাম কুমড়ো গাছ কেটে দিতে, কারণ লাউ গাছ আর কটা দিন তারপরে আর লাউ খাওয়া যাবে না। যে তখন ফাগুন মাস চলছে, চৈত্র বৈশাখ 2টা মাস খাওয়া যাবে, তারপরে তো জ্যৈষ্ঠ মাসে তো গাছ কেটে দিতে হবে, জ্যৈষ্ঠ মাসের আগে আগেই, তখন আর খাওয়া যাবে না। তো ওকে বলেছি কুমড়ো গাছ কেটে দাও, তাহলে হয়তো কুমড়ো গাছগুলো হয়ে যাবে, তাহলে কুমড়ো খেতে পারবো। তো দেখি কবে বুনে দেয়। তো লাউ গাছে না অনেক লাউ ফলেছিল, কিন্তু অনেক লাউ হয়েছিল। সেই লাউয়ের থেকে মোড়ে ঠোরে 2টো মতন লাউ খেয়েছি, আর কয়েকটা হচ্ছে। এটা কি গাছ বলো তো, কে বলতে পারো? এটা হলো ভুট্টা গাছ। তো ভুট্টা গাছে কিন্তু আমাদের ভুট্টা ধরেছে। আমি কিন্তু দেখেছি, কুণালের পাপাকে দেখানো ভুলে গেছিলাম, কিন্তু আজকে সকালে ও দেখেছে। তো দেখো এই যে ভুট্টা গাছে ভুট্টা ধরেছে। এবার অনেকটা ফাঁকা ফাঁকা করে গাছ গাড়া হয়েছিল, সেই জন্য প্রত্যেকটা পাতার সাইড দিয়ে কিন্তু ভুট্টা হয়েছে। আর এর আগে যখন গেড়েছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকটা পাতার সাইড দিয়ে ভুট্টা হয়নি, কারণ অনেক ঘন ঘন হয়ে গেছিলো, সেই জন্য তখন হয়নি। এদিকে হলো বাবা ছেলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, উঠে গিয়ে এই যে ছেলে একদম ব্রাশ ট্রাশ করে রেডি। আজকে ওকে উঠাতেও হয়নি ঘুম থেকে যে চল যাবি বলে, তো ও একদম উঠে রেডি হয়ে গেছে। কারণ হলো আজকে ওর মাথার চুলগুলো সব কেটে দিতে হবে। কারণ কি, অনেক দিন হয়ে গেছে চুলগুলো কাটা হচ্ছে না। এর আগে একদিনকে বলেছিল কাটবে বলে, কিন্তু ওর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সেই জন্য সেদিন আর কাটতে পারেনি। তো আজকে একদম বলেছে যে যা আমি চুল কাটবো। তো সেই বাবা ছেলে দুজনে মিলে গেল চুল কাটতে। ওরে বাবা, পা চুলকানি যে শুরু হয়েছে আমার। এই যে 2 দিন থেকে দেখছি এই পাটা সকাল হলে যে এত পরিমাণে চুলকায়, দেখো কিভাবে চুলকাচ্ছে। এইভাবেই কিন্তু ঘরে পাকা মধেও চুলকায়। মা মা গো, কেন চিল্লাচিল্লি করছো? কেন চিল্লাচিল্লি করছো? হ্যাঁ ও মাম্মাম, ও মাম্মাম, এই যে এই যে এই যে কেন চিল্লাচিল্লি করছো? হ্যাঁ কেন চিল্লাচিল্লি করছে? কেন চিল্লাচিল্লি করছে মেয়েটা? কী হয়েছে? কী হয়েছে? ছেলে মা কী হয়ে গেছে? কী হয়ে গেছে? চিল্লাই দাও তো একটা, আউ কে চিল্লাই দাও তো, আউ কে চিল্লাই দাও তো, চিল্লাই দাও তো, একটা চিল্লাই দাও তো, দাও তো দাও তো, দাও তো দাও তো।
কে হয়ে গেছে? কে হয়ে গেছে? এত জোরে হাল্লা করে, এত জোরে চিল্লায়, এত জোরে জোরে চিল্লায়, এত জোরে জোরে চিল্লায়। মা গো, কি গলা করি গো। কি করছো? কি কি কি? হাল্লা করি না, হাল্লা করতে হয় না, হাল্লা করতে হয় না। ফাইনালি মেয়েকে ঘুম পাড়ালাম। সেই যে 8টার সময় ঘুম থেকে উঠেছিল, মেয়ে আর ঘুমোচ্ছিল না। কারণ হলো ওর ঘরে কেউ নেই, সেই জন্য উনি ঘুমোচ্ছিল না। আর আমার ঘর দুয়ার সমস্ত কিছু এমনি পড়েছিল। তারপরে ভাবলাম যে আগে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তো সেই আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এবারে হলো এক এক করে আমি সমস্ত কাজ ঝটপট করে নিলাম। তো বাসনগুলো সমস্ত আমি জলগুলো ঝেড়ে ঝেড়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ডাইনিংয়ে। গ্যাস মোছা হয়ে গেছে, ডাইনিং মোছা হয়ে গেছে, বাদবাকি কাজ আমার এখনও কোনো কিছুই হয়নি। তো ভাবলাম যে ওকে রেখে তারপরে আমি বাদবাকি কাজগুলো করি। কিন্তু একা একা থাকবে না, একা একা থাকলেই কি চিৎকারটাই না করে। তো ওই যে তোমরা তো দেখলে কিভাবে চিৎকার করে। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যে ঝাড় দিতে চলে আসলাম। বাড়িতে যদি কুণালের পাপা বা কুণাল দুজন থেকে একজন থাকে তাহলে কিন্তু সুন্দর থাকে। আর আজকে ওরা দুজনেই নেই, সেই জন্য কিন্তু থাকছিল না। সকাল টাইমটা কুণালের পাপাই ওকে রাখে, আমি কাজবাজ করি। কারণ হলো বাবু স্কুলে চলে যায়। তো এখন যেহেতু বাবুর স্কুল বন্ধ, বাবু তবুও দেরি করে ঘুম থেকে উঠে, ও রাখার আর সময় হয় না, ওর বাবাই রাখে ওকে। তো ওর বাবার কাছে থাকে যতক্ষণ, অতক্ষণে আমার ঝটপট করে সমস্ত কাজ হয়ে যায়। তারপরে যখন ও চলে যায় তারপরে তোকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে তারপরে রান্নাবান্না স্নান এগুলো থাকে। তো সেগুলো কাজ পরে করি। রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবারে এই ঘরটাকে ঝাড় দিতে চলে আসলাম। ছোট্ট একটা ঘর, এই ঘরটার মধ্যে দেখো কটা খাট। একটা ওই যে ওইখানে একটা খাট, এই বিছানায় একটা খাট, আর একটা এই যে খাট, 3টার খাট এইটুকু একটা ঘরের মধ্যে। চিন্তা করেছো? মানে ওই বিছানাটার মধ্যে বাবু ঘুমোতে পারতো, কিন্তু ওই বিছানার মধ্যে বাবুকে দিইনি। কারণ কেউ আসলে ওই বিছানাটা লাগে, মা থাকলেও লাগে। তো সেই জন্য এই বিছানাটার মধ্যেই বাবুকে ঘুমাতে দেওয়া হয়। ঠাকুরটা পুজো দিতে পারছি না, সেটাই একটা ভীষণ খারাপ লাগার বিষয়। দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়েও নি, ওই ঘরটা শুধু ঝাড় দিয়েছি, অতক্ষণে ওই যে উঠে গেছেন, ওই দেখো নড়ানড়ি কিন্তু করছেই। ওর ঘুম 5 মিনিটে, 5 মিনিট শুধু ঘুমোবে, তারপরে উনি উঠে যাবেন। উঠেই তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন। কান্নাকাটি নেই কিন্তু, শুধু চিল্লাচিল্লি করবে। তখন মনটা বলে কি ওর কাছে এসেই বসে থাকি, কাজ বা সমস্ত ফেলে রেখে দিই। এইভাবে চিৎকার চেঁচামেচি করে, মানে বলার মতো না। তো যাই হোক, আজকে বেড কভারটা চেঞ্জ করব। বেশ অনেক দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়। তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করেই নিই, কারণ ছোট বাচ্চা ঘরে আছে যেহেতু। তো সেই জন্য না বেড কভার 2 দিন 1 দিন পর বা 3 দিন মতন থাকে, তারপরে চেঞ্জ করে নিই। কারণ কি বাচ্চাদের কিন্তু নাহলে ইনফেকশানটা বেশি হয়। তো সেই জন্যই আমি যতটুকু পারি টিনের ঘরটার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যাতে ওর কোনো রকম ইনফেকশান না হয় বা কিছু কামড়িয়ে ফুলে না যায়, সেই সতর্কতা থাকি। তো মাম্মামকে এইদিকে শুইয়েছিলাম, তো এদিক থেকে নিয়ে ওইদিকে শুইয়ে দিলাম, কারণ ওই সাইডটা বেছানো হয়ে গেছে, বেড কভারটা ওই সাইডে বেছানো হয়ে গেছে। তো ভাবলাম যে ওকে এই সাইডে শুয়ে এই সাইডেরগুলো গুছিয়ে নিই। সকাল থেকে নিয়ে এই যে রাত্রি পর্যন্ত সংসারে কত রকম কাজ, হাজারটা কাজ থাকে সংসারে, সেগুলো করাই বাচ্চাটাকে নিয়ে একটা চ্যালেঞ্জের ব্যাপার। বাচ্চা সামলানো, সংসারের কাজ করা, আবার ছেলেকে সামলানো, মানে সাংঘাতিক ব্যাপার। একটা মাই কিন্তু এগুলো পারে বলো? সমস্তটা সামলানো, সমস্ত কিছু করে তারপরে বাচ্চাকে টাইমলি খাওয়ানো, তারপরে নিজের খাওয়া দাওয়া তো ভুলে যাও, সব কিছু নিজের কিন্তু কিছু মনে থাকে না, তারপরে বাচ্চারই সব কিছু করা, এগুলো কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, মাম্মামকে একটা চাদর গায়ে দিয়ে দিলাম, ও শুয়ে রয়েছে। আর এই ড্রেসটা বের করে রেখেছি, ওকে আজকে তেল মালিশ করে তো পরাবো। ও খেলছে, যদি আমি রান্নাঘরটা গিয়ে মুছে নিই। মাম্মাম খেলছিল, মাম্মামকে একটু পরপর দেখছিলাম, আর আমি রান্নাঘরটা ঝটপট করে মুছে নিয়েছি। আর এদিকে দেখো আটাটাও মেখে রেখে দিয়েছি, কারণ কি রুটি করতে হবে সকালে, তো সেই জন্য আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তো চলো এবারে আমি ঝটপট করে রুটিগুলো করব। মাম্মাম ওদিকে কিন্তু খেলছে এখনও, ঝুনঝুনি দিয়ে আসছে ওকে, ঝুনঝুনি দিয়েও মজাসে খেলছে। তো আমি এখন ঝটপট করে রুটিগুলো করব। রুটি করতে করতে 2-3টের মতো রুটি করি, তারপরে ওর বাবা চলে আসে। তো ওর বাবা তো আর চুল কাটতে যায়নি, যেহেতু শুধু বাবু গেছিলো, তো বাবু ঘরে ঢুকে না, বাবু বাইরেই থাকে। ওর বাবা এসে মাম্মামকে ধরে, আমি ঝটপট রুটিগুলো করি। যখন রুটি করা স্টার্ট করেছিলাম তখনই কিন্তু মেয়ের চিৎকার শুরু হয়েছিল।
তো যাক ও শান্ত হয়েছে, আমি ঝটপট করে রুটিগুলো করে নিলাম, কারণ ওর বাবা না থাকলে রুটিগুলো আজকে করা মুশকিল ছিল। কারণ কি বাচ্চারা দেখবে যখন মানে টুকিটাকি কাজ থাকে যে তুমি ওকে ধরেও করতে পারবে, তখন কিন্তু কাঁদবে না। যখন এমন কাজ যেটা তুমি পারছো না, ওকেও ধরতে পারবে না আর কাজও করতে হবে, তখনই কিন্তু ওরা কান্নাকাটি করে। তো সেই আমি রুটি করছিলাম যে তখন কান্নাকাটি করছিল কিন্তু। আর আমি এদিকে ঝটপট করে কাপড় নিয়ে আসলাম, ধোয়া কাপড় এটা। তো এই ধোয়া কাপড়টাকে নিয়ে এসে তারপরে যে ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি, কারণ এসেই তো বলবে খাবো বলে রুটি খাবো। তো সেই জন্য আমি ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি, যাতে করে ওরা আসলে পরে ওকেও খেতে দিয়ে দিতে পারি আর বাবুকেও স্নান করার পর খেতে দিতে পারি। আমারটা নয়বা পরেই খাবো, ওকে তেল মালিশ করাবো, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। তো চলো এদিকে আমি ঝটপট করে রুটি করে নিই। শুকনো রুটি করছি, পরোটা করছি না, কারণ সেগুলো করলে অনেক সময় লাগে। এখন না যত মানে যেভাবে পেটটা ভরা যায় সেটারই চিন্তা, মানে সেই স্বাদে পাদে সেটা আর নেই। পেটটা ভরা যায় সেইটুকুরই অপেক্ষা। মানে রোববার হলে পরে হয়তো ভাবি কোনো দিন এটা রান্না করবো ওটা বানাবো, কিন্তু না ইচ্ছে করে না। রোববার করে মনে হয় কি যে না আজকে একটু ঘুমাই এরকম লাগে, রেস্ট নেই শরীরে। আবার মনটা বলে যে না সপ্তাহে একটা দিন সবাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালে কেমন হয় বলো তো। তো তখন কিন্তু এটা ভাবি। তো চলো রুটিগুলো করে মামামকে তেলটা মালিশ করে দিই। রুটি করা হয়ে গেছে কমপ্লিট, মামামকে তেল মালিশ করে দিয়েছি, দিয়ে ওকে আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। এটা ওকে দিয়েছিল ওর ছোট দিদা। তো মামামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বাবা ছেলে দুজনে গেছিলো চুল কাটতে, ছেলেকে চুল কাটানো হয় না অনেক দিন থেকে, তো সেই চুল কাটিয়ে নিয়ে আসলো। আর এই যে মাত্র এসে স্নান করলো, করে রুটি খেলো, আর ওর বাবাও খেলো, খেয়ে দিয়ে ওর বাবা চলে গেছে কাজে। মামামকে তেল মালিশ করে দিলাম, দিয়ে ঠিয়ে এই যে আমি এখন বসে রয়েছি। এখন রান্না বান্না বসাবো বলতে আগে খাবো সকালে খাবার। তো এই যে সকালে উঠেছি তখন থেকে গিয়ে এই যে এখন গিয়ে ফ্রি হলাম। তো এখন এই যে 5টা মিনিট একটু বসে কোমরটা সোজা করে নিই, তারপরে হলো রান্না বান্না করে বসে তারপরে হলো সকালে খাবারটা ব্রেকফাস্ট করে তারপরে হলো দুপুরে রান্না বান্না চাপাবো। তো ছেলে চুল কেটে আসছে, আর চুলগুলো কাটার পর এই যে এরকম লাগছে, মুখটা এরকম করে মুখটা ওর ওই দিনকে যে ইসেতে গেল এই ডক্টর জেঠুর বার্থডেতে গেছে, ওইখানে গিয়ে এরকম করে দাঁড়িয়ে ফটো উঠেছে। তা আমি ওকে বলছি কি তুই কি ফটো উঠতে পারিস না, আগে ছোটোবেলায় কি সুন্দর পোজ দিয়ে ফটো উঠতো, আর এখন দিন দিন বড় হচ্ছে আর দিন দিন কোনো কিছুই পারে না, সব ভুলে যাচ্ছে। তো যাই হোক চুল কেটে আসছে, আর এখন হলো ও থাকবে ওর মতন, আমি আমার মতন কাজবাজ করবো, রান্না বান্না এগুলো রয়েছে এগুলো করবো। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন তো ও উঠবে না, তো পরে উঠবে। কারণ কি ও উঠেছে সকাল 8:15টার সময়, তখন থেকে যাক না, তাহলে ওই অত সকালে ওঠা মেয়ে তো এখন আর উঠবে না, ও প্রায় 1-1.5 ঘন্টা ঘুমোবে, ও 1-1.5 ঘন্টার মধ্যে আমার প্রায় কাজ হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা জলদি পেয়ে যাও। হ্যাঁ কারণ হলো সকাল থেকে অনেক কাজবাজ শেয়ার করেছি তোমাদের সাথে, জানি আমি যতটুকু ব্লগ দিই অতটুকুই হয়ে যাবে আমার, আর ব্লগিং করতে হবে না আমাকে। তো সেই জন্য আজকে এই ব্লগটা কন্টিনিউ করলাম না, এই ব্লগটা এখানে শেষ করে দিলাম। কারণ কি এরপরে রান্নাবান্না কাজবাজ এগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, সেগুলো আজকের জন্য থাক, কালকের থেকে আবার কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার আসবো। তো চলো আজকে টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। সবাইকে টাটা বাই বাই।